আগামী 2024-25 অর্থ বছরের বাজেট আজ জাতীয় মহান সংসদে উপস্থাপন করা হয়েছে। কি রয়েছে এই বাজেটে, সাধারণ মানুষের জন্য কি রয়েছে, আমাদের অর্থনীতি কোন দিকে যাবে, সেই দিক নির্দেশনা কতটুকু পেলাম আমরা এই বাজেটে, এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ইকোনমিস্ট ডক্টর আশিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। না, ধন্যবাদ আপনাকেও। এই যে আমরা আজকে বাজেট উপস্থাপন করা হলো, এই বাজেটে আমরা যেই প্রেক্ষাপটে আমাদের এই বাজেটটা আজকে উপস্থাপিত হলো, যে আমাদের অর্থনীতির বিভিন্ন সূচকে যে ধরনের চাপ আমরা দেখতে পাচ্ছি, সেই প্রেক্ষাপটে আমাদের এই সূচকগুলো আসলে ভালো হবে সেরকম কোনো দিক নির্দেশনা পাওয়া গেল কিনা, আপনার কাছে কি মনে হয়? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা তো বলে এসেছি যে আমাদের গত 2 বছর ধরে আমাদের অর্থনীতিতে 4টা চাপ দেখা যাচ্ছে। একটা চাপ হচ্ছে আমরা ইনফ্লেশনের একটা চাপ দেখছি, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের একটা কষ্টের মধ্যে আছে, যারা ফিক্সড ইনকাম বা যাদেরকে আমরা পভার্টি লাইনের নিচে বলি, তারা একটা চাপে আছে। ইনফ্লেশন ইজ অলমোস্ট 9.5% গত 20 মাস ধরে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমরা দেখেছি গত 24 মাসে $24 বিলিয়ন ফরেন রিজার্ভ কমেছে এবং একটা এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন হয়েছে শার্প। সেটাও বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টকে একটা রিস্কের মধ্যে নিয়ে যাবে যদি আমরা এটাকে না থামাই। থার্ড প্রবলেম হচ্ছে যে আমাদের যে উন্নয়ন ব্যয়, সেটা সম্পূর্ণ ঋণ দিয়ে করা হচ্ছে। গত বছর 2 লক্ষ কোটি টাকা উন্নয়ন ব্যয় ছিল, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটাকে বলি, সেটা সম্পূর্ণ ডোমেস্টিক এবং ফরেন ফাইন্যান্সিংয়ে হয়েছে। এবং আপনি জানেন যে এটা যদি আমরা শুধুমাত্র ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় করি, তাহলে এখন যেহেতু গ্লোবাল ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে এবং এখন যেহেতু আপনার ডোমেস্টিক ইন্টারেস্ট রেটও বেড়ে গিয়েছে, এটা সাস্টেইনেবল স্ট্র্যাটেজি নয়। তো হেন্স আমাদের এই 3টা ব্যাপারে তো অফকোর্স অ্যাড্রেস করতে হবে। এবং চতুর্থ জায়গাটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর। আমরা জানি যে ব্যাংকিং সেক্টরে সুশাসনের অভাবের কারণে, বিভিন্ন অনিয়মের কারণে কিছুটা তো একটা হোয়াইট এলিফ্যান্ট তৈরি হয়েছে। এখন এই যে 4টা আমাদের ইকোনমিক প্রবলেম তৈরি হয়েছে, এই 4টা ইকোনমিক প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য আমরা বলে এসেছি যে আমাদের মুদ্রানীতি এবং রাজস্ব নীতি সংকোচনমূলক হতে হবে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে একটি সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে, অর্থাৎ আমরা দেখেছি সহজ ভাষায় ইন্টারেস্ট রেট বেড়েছে, মানি সাপ্লাই কমিয়েছে, এটার সো দ্যাট টাকার ভ্যালু বাড়ে এবং রিজার্ভকে সাপোর্ট দেয়। এবং ওইটাকে সাপোর্ট করার জন্য আমরা বলেছি যে বাজেটেও যেটা রাজস্ব নীতি, সেটাকেও সংকোচনমূলক হতে হবে। মুদ্রানীতি এবং রাজস্ব নীতি দুইটা যদি কনসিস্টেন্ট হয়, তাহলে দেশে একটা সেভিং ওরিয়েন্টেশন আসে এবং অর্থনীতিতে একটা সেভিং ওরিয়েন্টেশন আসে। সেভিং ওরিয়েন্টেশনটা কেন প্রয়োজন? সেভিং ওরিয়েন্টেশনটা প্রয়োজন কারণ সেভ করলেই ইনফ্লেশন কমবে, সেভ করলেই আমদানি কমবে, আমদানি কমলে রিজার্ভ ম্যানেজমেন্ট বেটার হবে এবং সেভ করলেই আপনার ডেট প্রবলেম, যেটা হচ্ছে লোনের প্রবলেম বা ঋণের সমস্যা, কমবে। অর্থাৎ আপনি এক তীর দিয়ে 3টা সমস্যাকে অ্যাড্রেস করতে পারছেন। এই অর্থনীতির এই সেভিং ওরিয়েন্টেশনটা বাড়ানোর জন্য আমরা বলেছি একটি সংকোচনমূলক মুদ্রানীতি এবং একটি সংকোচনমূলক রাজস্ব নীতি। এখন এই বাজেটে আমরা কিছুটা আশ্বাস পেয়েছি। আমি মনে করি এই বাজেটে একটি কারেক্ট স্ট্র্যাটেজিক ডাইরেকশন নেওয়া হয়েছে, কারণ সাধারণত বাজেট টু বাজেট 10 থেকে 15% বাড়ে। আমরা এই বাজেট দেখলাম গত বাজেটের থেকে মাত্র 4.7%। আমরা দেখলাম বাজেট ঘাটতি প্রপোজ বাজেটে আছে 4.6%, যেটা হয়তো বাস্তবায়ন করতে গেলে দাঁড়াবে 4%। তো অর্থাৎ আমরা যেটা বলেছি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের, আমরা যেটা বলেছি যে এইবার বাজেট ঘাটতিটা 3 থেকে 4%-এ রাখলে ঋণের চাপ, ইনফ্লেশনের চাপ এবং ফরেন রিজার্ভ পড়ে যাওয়ার যে চাপটা, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এখন আমি আশাবাদী যে এই 2টা পলিসির প্রতি যদি আমরা একটা বছর কমিটমেন্ট দেখাতে পারি, তাহলে যে অর্থনীতিতে চাপগুলো সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা স্টেবিলাইজেশন প্রসেস বলি, যে অর্থনীতিতে একটা স্টেবিলাইজেশন দরকার, সেটাকে অনেকটা সাপোর্ট করবে। একটা জায়গা আমি মনে করি যেটা একটু চ্যালেঞ্জের জায়গা, সেটা হচ্ছে আমি আজকে বাজেট ডকুমেন্টে দেখলাম সরকার নির্ধারিত করেছে যে ব্যাংকিং সেক্টর থেকে 1,35,000 কোটি টাকার উপরে ঋণ নেওয়ার একটা কথা এসেছে। আমি মনে করি এই ব্যাপারটা সরকার একটু চিন্তা করতে হবে, কারণ আমাদের যে ফাইন্যান্সিয়াল সেক্টরের ডিপোজিট, সেটা 1,60,000 কোটি টাকা বাড়বে। তো 1,60,000 কোটির মধ্যে যদি সরকার 1,35,000 কোটি
নিয়ে নেয়, তাহলে আমরা অর্থনীতিতে বলি ক্রাউডিং আউট ইফেক্ট, অর্থাৎ বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগের উপরে একটা চাপ পড়বে। তো সেই জায়গায় আমাদের একটা মতামত থাকবে যে বেসরকারি ব্যাংক থেকে যেন বা ব্যাংকিং সেক্টর থেকে যেন 1 লক্ষ কোটি টাকার উপরে ঋণ না নেওয়া হয়। তাহলে আমি মনে করি ব্রড ম্যাক্রো কনসিস্টেন্সি তৈরি হবে এবং আমি মনে করি যে এই স্থিতিশীলতাটাকে প্রাধান্য দেওয়া উচিত, যে ইনফ্লেশনকে প্রাধান্য দেওয়ার ব্যাপার আমরা বলেছি, রিজার্ভকে প্রাধান্য, ম্যানেজমেন্টকে আমরা প্রাধান্য দেওয়ার ব্যাপার বলেছি, সেইটা সহনীয় হবে। এবং যে কোনো মেডিসিনের মতো আপনার যদি শরীর, আপনি অপারেশনে যান, প্রথম কিছুদিন খারাপ লাগে, পরে আপনার স্বাস্থ্যটা ভালো হয়। ঠিক তেমনি অর্থনীতি যখন যেহেতু একটা মেডিসিন পাচ্ছে, যেহেতু একটা মেডিকেল ট্রিটমেন্ট পাচ্ছে, প্রথম কিছুদিন মানুষের একটু কষ্ট হবে, কিন্তু আমরা আশাবাদী 12 মাসের মধ্যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ পাবো, যেটা হয়তো অর্থনীতির প্রবৃদ্ধিকে আগামী দিনগুলোতে সাপোর্ট করবে। কিন্তু এই ব্যাংক ঋণের বিষয়ে একটি কথা বলা প্রয়োজন কিনা, যে এই চলতি অর্থ বছরের বাজেটে সংশোধিত ব্যাংক ঋণের পরিমাণ কিন্তু অনেক বাড়ানো হয়েছে, 1,56,000 কোটি টাকার মতন, যেটা আমাদের বাজেটে কিন্তু আরো কম ছিল। তো এই প্রবণতাটা যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বছর শেষে গিয়ে আপনারা যেটাকে 1 লাখ কোটি টাকার নিচে নামিয়ে আনতে বলছেন, সেটা আমরা আরো অনেক বেশি দেখতে পাবো কিনা, এই সংখ্যাটা থেকে যায়। এই সংখ্যাটা তখনই থাকে যখন আপনি যদি একটা উচ্চবিলাসী উন্নয়ন ব্যয় তৈরি করতেন। যেহেতু সরকার উচ্চবিলাসী উন্নয়ন ব্যয়ের দিকে যায়নি, যেহেতু 4.6% বলেছে বাজেট ডেফিসিট রাখবে এবং হয়তো বাস্তবায়ন করতে গেলে 4%-এ নেমে আসবে, আমি ওই জন্যই বারবার বলছি যে একটা স্ট্রাকচারাল অব্লিগেশন তৈরি হয়ে গেলে তখন কিন্তু চাপ থাকবে। তখন হয়তো সেন্ট্রাল ব্যাংকের থেকেও আমরা দেখেছি 23-এ টাকা নিয়েছে, তো সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা নেওয়া মানে কি, টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে। তো আমি যতটুকু জানতে পেরেছি, সরকার টাকা ছাপানোর ব্যাপারে একটা অনীহা তৈরি হয়েছে, উইচ ইজ অ্যাডমিরেবল। আই ফিল দ্যাট ইজ আ কারেক্ট পলিসি ডিসিশন। তো সেই জায়গায় আমি মনে করি যে 1 লক্ষ কোটি টাকার ব্যাপারটায় সরকারের কমিটমেন্ট দেখাতে হবে। আমরা এটাকে পলিটিক্যাল ইকোনমি চ্যালেঞ্জ বলি। আমরা বলি যে অর্থনীতির যে স্থিতিশীলতা অর্জন করার জন্য যে পদক্ষেপগুলো দরকার, সেটার বেনিফিটগুলো আসে মিডিয়াম টার্মে, কিন্তু কস্টগুলো আসে শর্ট টার্মে। তো তাই পলিটিক্যাল ইকোনমি কিছু চ্যালেঞ্জ দাঁড়া হয়। বিভিন্ন গোষ্ঠী, ব্যবসায়ী বলেন বা বিভিন্ন গোষ্ঠী বলেন, সরকারের উপরে চাপ সৃষ্টি করবে এই স্থিতিশীলতার কৌশল থেকে বের হয়ে আসার জন্য। তো সেই জায়গায় সরকারকে ধৈর্য দেখাতে হবে, সরকারকে ক্ল্যারিটি থাকতে হবে, সরকারকে কমিটমেন্ট দেখাতে হবে। আপনি দেখেছেন শ্রীলঙ্কা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, আপনি দেখেছেন পৃথিবীর অন্যান্য অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই যে স্টেবিলাইজেশন পলিসিগুলো যে কাজ করে, এটা তো নতুন করে বলার কিছু নেই, বিশ্ববাজার দেখলেই বোঝা যায় যে স্টেবিলাইজেশন পলিসিগুলো কাজ করে। এবং এই কথাগুলো আমরা 2 বছর আগেই বলে আসছি। অনেকে বলার চেষ্টা করে এগুলো IMF এর রেকমেন্ডেশন। নো, এটা তো আমাদের হোমগ্রোন রেকমেন্ডেশন। IMF যে কথাগুলো বলেছে, একই কথা আমাদের সংস্থা থেকে আমরা 2 বছর ধরে বলে এসেছি। বিকজ তারা যেই বই পড়ে আমরাও একই বই পড়ি, এমন তো না যে আমরা ভিন্ন কোনো বই পড়ছি বা তারা ভিন্ন কোনো বই পড়ছে। অর্থনীতির অভিজ্ঞতার, বিশ্ব অর্থনীতির অভিজ্ঞতা সবাই জানে। সো ওই জায়গায় আমি মনে করি যে এই সব ব্যাপারে স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট দেখাতে হবে 12 মাসের মধ্যে একটা স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ তৈরি করার জন্য। আপনি ব্যাংকিং খাতের সুশাসনের কথা বলছিলেন। জি, ব্যাংকিং খাতে আসলে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে আসলে আমাদের ব্যাড লোনের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং অনেকদিন ধরেই বলা হচ্ছে যে একটা কমিশন গঠনের কথা, কিন্তু সেরকম কোনো কিছুই দেখা গেল না এবারের বাজেটেও। এটি নিয়ে আপনি কি বলবেন? আমি এইটা আপনার সাথে একমত যে ব্যাংকিং সেক্টরের ব্যাপারটা এখনো ঘোলাটে। কারণ ব্যাংকিং সেক্টর, সরকার বলেছে যে ব্যাংকিং মার্জার করাবে, কিন্তু এই মার্জার করাতে কত হাজার কোটি টাকা ক্যাপিটাল শর্টফল, কত হাজার কোটি টাকার ডিফল্ট, এইটা ভালো ব্যাংকগুলো কেন ইন্টারনালাইজ করবে? সরকার বলছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, এবং সেই সুযোগ সুবিধার কারণে তারাই এই 84,000 কোটি থেকে 1 লক্ষ কোটি টাকা এই 10টা ব্যাংকে ইন্টারনালাইজ করবে। এই ব্যাপারে আমার কাছে কোনো ক্ল্যারিটি নেই। আমি মনে করি, দেখেন, ব্যাংকিং সেক্টরের যে কত গুরুত্বপূর্ণ, এটা তো নতুন করে বলার কিছু নেই। বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে যেসব অর্থনৈতিক মন্দা হয়েছে, সেই সব জায়গায় দেখা যায় যে ব্যাংকিং সেক্টরের সুশাসন প্রতিষ্ঠিত না হলে একটা সিস্টেমিক রিস্ক তৈরি হয়, এবং তখন আপনার টাকা ছাপাতে আপনি বাধ্য হবেন যদি ব্যাংকিং রান শুরু হয়, ব্যাংক বন্ধ হওয়া শুরু হয়। আর একবার টাকা ছাপানো শুরু করলে, এখন যে ইনফ্লেশন 9.5%-এ দাঁড়িয়ে আছে, সেটা 20%, 30%-এ যেতে বেশি সময় লাগে না। সো আমি মনে করি ব্যাংকিং সেক্টরে যে সিস্টেমিক রিস্কটা তৈরি হয়েছে, সরকার যদি কমিটেড থাকে যে নো,
দে ওয়ান্ট টু অ্যাচিভ ইকোনমিক স্টেবিলাইজেশন, তাহলে ব্যাংকিং সেক্টরে স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট দেখানো ছাড়া কোনো বিকল্প নেই। আপনি বলছিলেন যে আমাদের মূল্যস্ফীতি যে গত 2 বছর ধরে অন্তত 9% উপরে আছে, এটার চাপ কিন্তু আসলে দরিদ্র মানুষ বা যারা ফিক্সড ইনকামের মানুষ তাদের উপরে পড়ছে। জি, সো সোশ্যাল সেফটি নেটের কথা অর্থনীতিবিদরা বলছিলেন দীর্ঘদিন ধরে, যেটা আওতা বাড়াতে হবে এবং বেনিফিশিয়ারিদের অ্যালটমেন্ট বাড়াতে হবে, কিন্তু আমরা দেখলাম যে 10,000 কোটি টাকার মতন টোটাল অ্যালটমেন্ট বাড়ানো হয়েছে, জি, কিন্তু জিডিপির আকারে যদি দেখি তাহলে কিন্তু কমেছে আগের বছর তুলনায়। জি। এটিকে কিভাবে দেখছেন, এবং আমাদের যে আসলে এখানে যে অনেক ধরনের লু ফলস আছে সেটা আপনারা দীর্ঘদিন ধরে বলছেন, এখানে কোনো কাজ আপনারা দেখছেন কিনা সরকার? না, সরকার অনেকগুলি জায়গায় আমরা দেখছি G2P-তে যাচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারিকে ক্যাশ ট্রান্সফার দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি সেটা কি ইতিবাচক ব্যাপার। বাট আপনি যেটা বলেছেন, গত বছর সামাজিক নিরাপত্তায় বাজেটের 16.5% বরাদ্দ ছিল, এই বছর বাজেটের 17% বরাদ্দ হয়েছে, অর্থাৎ বেশি বাড়ানো হয়নি। আপনি যদি বাজেটের তুলনায় দেখেন 16.5 থেকে 17, আমি মনে করি এই জায়গাটায়ও সরকারের একটু ভাবার জায়গা আছে, যে যেহেতু সাধারণ মানুষের উপরে অর্থনীতির মন্দার একটা চাপ আছে, জিনিসপত্রের দাম বেড়েছে, যারা ফিক্সড ইনকামে আছে তাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, যারা দারিদ্র সীমার নিচে আছে তাদের কষ্ট হচ্ছে। আমি মনে করি কিছু অবকাঠামো বাজেট থেকে টাকা সরিয়ে হয়তো এই বছর কিছুটা OMS এ ইনভেস্ট করা যেতে পারে, অল্প টাকায় যেন মানুষ দ্রব্যমূল্যর যেই বাড়তি চাপটা সেটাকে যেন মানুষ ন্যাভিগেট করতে পারে। OMS বলেন, তারপর TCB বলেন, এর মাধ্যমে যে পণ্য দেওয়ার যে বিক্রি করার ব্যাপারটা, সেই জায়গাগুলোকে প্রাধান্য দিতে পারে। তাহলে যেটা হয় যে মানুষ একটু ধৈর্য ধরার সাহস পায়। সরকার বলছে ধৈর্য ধরতে হবে, মানুষও ধৈর্য ধরতে প্রস্তুত, কিন্তু আপনার তো মানুষের পাশে দাঁড়াতে হবে সে যেন ধৈর্যটা ধরতে পারে। তো সেই জায়গায় আমি মনে করি আরো একটু বরাদ্দ বাড়ানোর সুযোগ আছে। কিছু অবকাঠামোর জায়গা থেকে কিছু টাকা যদি সরিয়ে এনে এই জায়গায় যদি কিছু বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমি মনে করি মানুষের জন্য এই জার্নিটা সহনীয় হবে। শিক্ষা স্বাস্থ্য খাত একটি দেশের আসলে বড় অংশ হিসেবে কাজ করে মানুষের হিউম্যান ক্যাপিটালের জন্য। এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে তেমন কোনো বরাদ্দ বাড়ানোর ব্যাপারে তেমন কোনো আগ্রহ পাইনি আমরা। এই বিষয়ে কিছু বলবেন কিনা, যে এই বাজেটেও কিন্তু আমরা একই রকম পরিস্থিতি দেখতে পেলাম? না, শিক্ষা খাতে তো বাজেটের সর্বোচ্চ দেওয়া হয় 1 লক্ষ কোটি টাকার উপরে দেওয়া হয়। স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতে অনেক কম দেওয়া হয়। কিন্তু আমি যেটা আপনার বেসিক পয়েন্টে যেতে চাই, যে আমাদের বিশ্ববাজারে আমাদের আকর্ষণটা হচ্ছে সস্তা শ্রম, সেটা গার্মেন্টস বলেন, সেটা রেমিটেন্স বলেন। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের কারণে সস্তা শ্রমের আকর্ষণ পৃথিবীর বাজারে কমে যাবে। অর্থাৎ আপনার দেখতে হবে মানব সম্পদের উপর আপনার ফোকাস রাখতে হবে, মানুষ যেন কম্পিট করে, হিউম্যান ক্যাপিটাল দ্বারা কম্পিট করে বিশ্ববাজারে টিকে থাকে। তো এই যে সস্তা শ্রম থেকে বের হয়ে এসে কোয়ালিটি হিউম্যান ক্যাপিটালের উপরে ফোকাসটা করতে হবে, সেটা একদিকে বরাদ্দ বাড়াতে হবে, আর একদিকে শিক্ষা স্বাস্থ্যর যে নীতিগুলা, সেই যে পদক্ষেপগুলা, সেই ব্যাপারে আরো মনোযোগী হতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের মতো দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম, আমাদের ইকোনমিক কম্পিটিটিভনেসকে কিন্তু আঘাত নিয়ে আসবে। কারণ আমেরিকা দেখা যাবে একটা ওয়ার্কারলেস ফ্যাক্টরি যদি মেক্সিকোতে করতে পারে, জার্মানি যদি একটা ওয়ার্কারলেস ফ্যাক্টরি টার্কিতে করতে পারে, তাহলে বাংলাদেশ থেকে তাদের কাপড় নেওয়ার দরকারটা কি? তাহলে আপনার এটা বুঝতে হবে যে দিস ইজ ইয়োর লং টার্ম চ্যালেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাড্রেস ইট। এটা না করলে আপনি বিশ্ববাজারে সেই কম্পিটিটিভনেসটা ধরে রাখতে পারবেন না। কিন্তু আমরা কি সেটা করতে পারলাম আসলে, বা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে পারলাম? আমি দেখছি যে সরকার কারিগরি শিক্ষার উপরে ফোকাস করছে, কারিগরি শিক্ষার মাত্রা বাড়াচ্ছে, কিন্তু এবং নতুন একটা কারিকুলাম নিয়েছে, যেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে। বাট আমি মনে করি যে হিউম্যান ক্যাপিটালের ব্যাপারে আরো অনেক লিবারালাইজেশন দরকার। আমি সহজ কিছু কথা বলি, আমরা জাপানিজ টেকনোলজি দিয়ে ব্রিজ করতে পারি, আমরা জাপানিজ টেকনোলজি দিয়ে মেট্রো রেল করতে পারি, তাহলে আমরা জাপানিজ একটা ইউনিভার্সিটিকে কেন বাংলাদেশে আনতে পারি না? আমরা কেন একটা জাপানিজ হসপিটাল বাংলাদেশে আনতে পারি না? আমরা থাইল্যান্ডের কনসালটেন্ট দিয়ে ব্রিজ বানাতে পারি, আমরা চায়নার কনসালটেন্ট দিয়ে ব্রিজ বানাতে পারি, তাহলে কেন চাইনিজ ইউনিভার্সিটি আমরা বাংলাদেশে আনতে পারি না? আমাদের ভারতের সাথে এত ভালো বন্ধুত্ব, কেন IIT, IIM এর মতো ইউনিভার্সিটি আমরা বাংলাদেশে আনতে পারছি না? আজকেও দেখলাম ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং 550 পরে
বিশ্ব ইউনিভার্সিটির যে র্যাঙ্কিংগুলো হয়, তাহলে আমাদের ইউনিভার্সিটিগুলো এত পিছিয়ে কেন আছে, আমাদের হাসপাতালগুলো এত পিছিয়ে কেন আছে? এই জায়গায় ফরেন ইনভেস্টমেন্ট আনতে আমাদের এত বাধা কেন? আমরা মেট্রো রেল বানাতে পারবো, আমরা ব্রিজ বানাতে পারবো, কিন্তু আমরা হাসপাতাল বানাতে পারবো না। তো এই ব্যাপারে সরকারের একটি নীতি, কৌশল এবং একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। হিউম্যান ক্যাপিটাল বাংলাদেশে নতুন করে মান বাড়ানো সহজ নয়, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের নতুন করে উইল রিইনভেন্ট করার দরকার। আমি একটা উদাহরণ দিই, চায়নায় আমেরিকান 10টা ইউনিভার্সিটি ওপেন হয়েছে, বাংলাদেশে কেন আমরা আসতে দিচ্ছি না? কেন, আমাদের বাধাটা কোথায়? তা আমরা এই বাংলাদেশে 100 প্রাইভেট ইউনিভার্সিটিকে লাইসেন্স দিচ্ছি, তারা কি পড়াচ্ছে, কি সার্টিফিকেট দিচ্ছে? তো এই জায়গাগুলো তো চিন্তা করতে হবে। আমি কেন ডিউক ইউনিভার্সিটি যেটা চায়নায় করেছে বাংলাদেশে আনতে পারছি না? মালয়েশিয়ায় আমাদের ছেলেরা যাচ্ছে মনাশ ইউনিভার্সিটিতে পড়তে, অস্ট্রেলিয়ান ক্যাম্পাসের মনাশ ইউনিভার্সিটি, নটিংহামে পড়তে, ব্রিটিশ সার্টিফিকেট পড়তে মালয়েশিয়া যাচ্ছে। কেন আমি নটিংহামকে বাংলাদেশে কেন আনতে পারছি না? মনাশকে কেন বাংলাদেশে আনতে পারছি না? এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। আগামী দিনে যদি মানব সম্পদ বাড়াতে হয়, বিদেশি বিনিয়োগ স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমাদের অনেক প্রয়োজন। এমনিতেও আমাদের যে শিল্প খাতে যে বিদেশি বিনিয়োগ, সেটাও কিন্তু আমরা খুব কম দেখতে পাচ্ছি। ওভারঅল বিনিয়োগও খুব কম। এটা দীর্ঘদিন ধরে একটা জায়গায় স্থবির হয়ে আছে, যে কারণে কিন্তু আমাদের কর্মসংস্থানের উপরেও প্রভাব পড়ছে। আপনি জানেন, একদিকে কোভিড গেল, এখন ইকোনমিক একটা অবস্থা। এই অবস্থায় আসলে চাকরিজীবীদের মানে নতুন করে চাকরি যে তৈরি হবে, সেই প্রসেসটা কিন্তু একটা জায়গায় আটকে আছে। আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমাদের এফডিআই বাড়ানোর জন্য কিন্তু আমরা বিডা করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল আমাদের যে $3-4 বিলিয়ন এফডিআই, এটা কিন্তু জিডিপির 1%-এর কম। অথচ দেখা যায় ভিয়েতনামে এফডিআই $15 থেকে $18 বিলিয়ন। তো আমার কথাটা হচ্ছে, আমরা কেন আনতে পারছি না? এই ব্যাপারটা তো চিন্তা করতে হবে। আমরা বিডা করলাম, কিন্তু বিডাটা কি আমরা ঠিকভাবে সাজালাম? আমরা কি বিডার যে পারফরমেন্স দেখানোর কথা ছিল সেটা কি বিডা দেখাতে পেরেছে? তাহলে কেন দেখাতে পারেনি? এই ব্যাপারটা একটা ইন্ট্রোস্পেকশনের জায়গা লাগবে না? আমাদের কথা ছিল আমরা $10 থেকে $20 বিলিয়ন এফডিআই আনবো, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আনবো, সেটা শিক্ষা খাতে আনবো, সেটা স্বাস্থ্য খাতে আনবো, কিন্তু আমরা তো এটা করতে পারিনি। তো আগে প্রথমে রিয়েলাইজেশনটা দরকার যে আমরা গত 15 বছরে বিদেশি বিনিয়োগ আনার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছি সেটা কার্যকর হয়নি। তাহলে আমি একটা সমাধানের দিকে যেতে পারবো। আমি জানি যে সরকারের আগ্রহ আছে বিদেশি বিনিয়োগ আনতে, কিন্তু এই বিনিয়োগটা শুধু রাস্তাঘাট আর মেট্রো রেল আর অবকাঠামোতে আনলে হবে না। সেই বিনিয়োগটা শিক্ষা খাতে আনতে হবে, স্বাস্থ্য খাতে আনতে হবে, তাহলেই মানব সম্পদ বাড়বে। কিন্তু ওই বিনিয়োগ আনার জন্য আসলে যে কাজগুলি করা দরকার, আমরা কি সেটা দেখতে পাচ্ছি? এবারের বাজেটেও কি সেটা কোনো প্রতিফলন? এইবারের বাজেটটা তো আসলে এইসব লং টার্ম ইস্যুজ হ্যান্ডেল করছেন, এটা আপনিও বুঝতেছেন, আমিও বুঝতে পারছি। এইবারের বাজেট বলেন, আগামী বছরেরও বাজেট বলেন, ফোকাসটা হবে অর্থনীতির স্থিতিশীলতা। সো এক বাজেট থেকে সব সমাধান চেলে হবে না, বাট এইটা আমাদের লং টার্ম বা মিডিয়াম টার্ম ইকোনমিক প্ল্যানিং এ থাকতে হবে যে আমাদের মানব সম্পদকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আগামী দিনগুলোতে চতুর্থ শিল্প বিপ্লব যেই পলিটিক্যাল, ইকোনমিক এবং টেকনোলজিক্যাল কনটেক্সটটা তৈরি করবে, সেটাকে ন্যাভিগেট করার জন্য মানব সম্পদের কোনো বিকল্প নেই। বাট এই বাজেট থেকে আমি এটা আশা করতে গেলে ভুল হবে। এই বাজেটের প্রাধান্য ছিল অর্থনীতির স্থিতিশীলতা, সেই জায়গায় আমি মনে করি বাজেট সঠিক কৌশল নিয়েছে। কিছু জায়গায় হয়তো কিছু প্যারামিটারের কারেকশন প্রয়োজন, বরাদ্দর হয়তো কিছু চেঞ্জেস রাখা যেতে পারে, বাট ব্রড ভিশন যদি আপনি দেখেন, আমি মনে করি বাজেট সঠিক অর্থনীতির কৌশল নিয়েছে, যেটা সংকোচনমূলক অর্থনীতির ইফেক্টটা অন ইনফ্লেশন, রিজার্ভ ম্যানেজমেন্ট এবং ডেট ম্যানেজমেন্ট ইমপ্রুভ করবে। আর আরেকটা বিষয় আসে, যে সাদা টাকাকে, কালো টাকাকে সাদা করার যে সুযোগ দেওয়া হলো এবারের মতো আবারও, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে যারা ভালো করদাতা তাদের উপর এটা আসলে কি ধরনের ইম্প্যাক্ট করবে? আমি এটাকে একটু ডেসপারেশন দেখছি। সরকার বলছে, সরকারকে বলা হচ্ছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিদেশে চলে যাচ্ছে। সরকার বিদেশে টাকা পাচারটাকে থামাতে পারছে না। এখন টাকা যেহেতু পাচারটাকে থামাতে পারছে না, সেটা যেন বাংলাদেশে থাকে তারা একটা পদ্ধতি করেছে। এইটা কিন্তু বিগত দিনেও করেছিল, বাট মানুষ কিন্তু এটার বেশি সুবিধা নেয়নি। তো এইবার যে মানুষ বেশি সুবিধা নিবে, এইটা আমার চিন্তা করার কোনো কারণ নেই। যদি মানুষকে সত্যিকার অর্থে টাকা পাচার বন্ধ করতে হয়, তাহলে মানুষকেও আস্থায় নিতে হবে যে আপনি বাংলাদেশে সেক্টর ভাগ করে দিতে হবে, যে আপনি এইসব সেক্টরে বিনিয়োগ করেন, তাহলে হয়তো উই উইল নট আস্ক কোয়েশ্চেন, যেটা দুবাইতে করে, যেটা মালয়েশিয়াতে করে, যে দুবাইতে কনস্ট্রাকশন সেক্টরে ইনভেস্ট করলে আপনার জিজ্ঞেস করা হয় না যে সোর্স অফ ইনকামটা কোথায়। দুবাইয়ের পার ক্যাপিটা ইনকাম
$54,000, তারপরও তারা এই নীতি ধরে রেখেছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম $2,700, আমাদের হয়তো একটু রিল্যাক্স থাকতে হবে। বাট ব্ল্যাঙ্কেট টাকা ব্ল্যাক মানি হোয়াইটনিং করার সুবিধা বিগত দিনেও মানুষ নেয়নি, এবার কতটুক নেবে আমার মনে হয় না অতটুক জানা আছে। আপনি শুরুর দিকেই যে কথাটা বলছিলেন যে এই বাজেটটা কিন্তু ফোকাস করা হয়েছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি নিয়ে আসার জি। জন্য। আমি সর্বশেষ যদি এই জায়গাটায় আসি যে আপনার কাছে কি মনে হয় যে এখানে কোথায়, আপনি বলেছেন যে ভিশনটা ঠিক আছে কিন্তু দু একটা জায়গায় কিছু কাজ করতে হবে, সেরকম দু একটা কিছু বলবেন কিনা যেখানে সরকারের হয়তো এই কাজটা করা আমি দরকার ছিল? সবচেয়ে বড় জায়গা যেটা নিয়ে কনসার্ন হচ্ছে পলিটিক্যাল ইকোনমি চ্যালেঞ্জ। আমি বারবার বলছি, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য যে কৌশলগুলি নেওয়া হয় সেটার ডিভিডেন্ডটা পাওয়া হয় মিডিয়াম রানে, কিন্তু কস্টটা ইনকার করা হয় শর্ট রানে। যেহেতু বেনিফিটটা আপনি পরে পান, কস্টটা প্রথমে আসে, তাই আপনার উপরে হঠাৎ মানুষ চেপে বসবে যে না, যেই কৌশলগুলি নিয়েছেন সেগুলি ভালো নয়, আপনি এই কৌশলগুলি ত্যাগ করেন। এই জায়গায় সরকারকে পলিটিক্যাল কমিটমেন্ট দেখাতে হবে এবং স্টাবার্ন একটা ডিসিশন নিতে হবে। আপনার ভিশন আছে, আপনার ক্ল্যারিটি আছে, আপনার এখন পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে যে না, হোয়াট এভার হ্যাপেন্স আমি 12 মাস এই পথে হাঁটবো, তারপর রেজাল্ট দেখে আমি আবার রিক্যালিব্রেট করব। আজকে আমি একটা তথ্য দেই, যেই পাকিস্তানি ইনফ্লেশন 40% ছিল, আজকে আপনি গুগল করে দেখেন পাকিস্তানের ইনফ্লেশন 12% নেমে এসেছে। তো আমরা যে পদক্ষেপগুলো বলছি, যে ইনফ্লেশন শ্রীলঙ্কায় 40% ছিল, সেই শ্রীলঙ্কায় ইনফ্লেশন 6% নেমে এসেছে। অর্থাৎ গত 10-20 বছরের অর্থনৈতিক ইতিহাস বলে যে পদক্ষেপগুলো আমরা বলেছি, সংকোচনমূলক রাজস্ব নীতি এবং মুদ্রানীতি, এই পদক্ষেপগুলো কার্যকর। এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারটাই যদি কমিটমেন্ট দেখাতে পারে, আমি মনে করি শেষ হাসিটা তাদেরই হবে এবং আই ওয়ান্ট টু উইশ দেম ওয়েল ইন দ্যাট জার্নি। ধন্যবাদ আমাদের না, সঙ্গে থ্যাংক যুক্ত ইউ, হওয়ার দিস ইজ আ জন্য। বিউটিফুল অফিস, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। Thank you. ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং বাজেট নিয়ে আরো অনেক বেশি আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।